আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখন অ্যালগরিদম নিয়ে পড়াশোনা করি তখন একটা টার্ম আমাদের সামনে খুব বেশি আসে, সেটা হলো অ্যালগরিদম অ্যানালাইসিস। কিন্তু আপনি কি জানেন একটা অ্যালগরিদমকে মূলত দুইভাবে অ্যানালাইসিস করা যায়। একটা হলো কোড লিখে ওই কোডটা রান করার আগে আমরা যে অ্যানালাইসিস করি সেটা হচ্ছে প্রায়োরি অ্যানালাইসিস, এবং আমরা কোড রান করার পরে ডিভাইসে যে অ্যানালাইসিসটা করে থাকি সেটা হচ্ছে পোস্টেরিয়রি অ্যানালাইসিস। আজকের এই ভিডিওতে আমরা এই দুইটা কনসেপ্ট একদম পানির মতো ক্লিয়ার করব। মূল আলোচনা যাওয়ার আগে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ঠিক কোন কোন টপিকগুলো আমরা কভার করতে যাচ্ছি। প্রথমত যে টপিকটা আমরা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যালগরিদম অ্যানালাইসিস। অ্যালগরিদম অ্যানালাইসিসটা আসলে কি, তারপরে আমরা জানবো হোয়াই ডু উই অ্যানালাইজ অ্যালগরিদম, কেন আমাদের অ্যালগরিদমটা অ্যানালাইজ করা প্রয়োজন, এবং সবশেষ আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে প্রায়োরি ভার্সেস পোস্টেরিয়রি অ্যানালাইসিস। প্রায়োরি এবং পোস্টেরিয়রি অ্যানালাইসিসের মধ্যে পার্থক্য এবং তাদের ভিতরকার সম্পর্ক রিলেশন ইন ডেপথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ এমডি নাইম ইসলাম, রুট সিএসসি। এই চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিওস। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ অ্যালগরিদম অ্যানালাইসিস। অ্যালগরিদম অ্যানালাইসিসটা আসলে কি? অ্যালগরিদম অ্যানালাইসিস ইজ দি স্টাডি অফ অ্যান অ্যালগরিদমস পারফরমেন্স বেসড অন টু মেইন ফ্যাক্টর। সহজ কথা বলতে গেলে এটি হলো একটা অ্যালগরিদমের কার্যক্ষমতা নিয়ে পড়াশোনা করা। একটা অ্যালগরিদম কতটা ভালো বা মন্দ তা মূলত দুইটি প্রধান বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্ট অন ইজ টাইম কনজামশন। টাইম কনজামশন মিন কতটুকু টাইম লাগবে একটা অ্যালগরিদম রান করতে, সেটা হচ্ছে টাইম কনজামশন। এই টাইম কনজামশন বলবে হাউ ফাস্ট ইট রানস। একটা অ্যালগরিদম কত ফাস্ট রান করবে সেটা কিন্তু টাইম কনজামশনের উপর নির্ভর করবে। আপনার অ্যালগরিদম যত ফাস্ট রান করবে সে কিন্তু তত কম সময় নেবে, কারণ কম সময় যত নিবে সে তত ফাস্ট সে রান করবে। এবং সে আরেকটা মেইন ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেটা হচ্ছে মেমোরি স্পেস কনজামশন। আপনার শুধু টাইম নিয়ে কিন্তু চিন্তা করলে হবে না, আপনি যদি বেশি মেমোরি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যালগরিদমের ব্যাড একটা সাইট। ওকে, মেমোরি স্পেস কনজামশনের দিকেও আমাদের নজর থাকতে হবে, একটা অ্যালগরিদম কতটুকু মেমোরি স্পেস কি করতেছে, ইউজ করতেছে। ওকে, এখন আমরা জানবো হোয়াই ডু উই অ্যানালাইজ অ্যালগরিদম, কেন আমাদের আসলে অ্যালগরিদম অ্যানালাইজ করা প্রয়োজন। তো প্রথমত যে কারণটা সেটা হচ্ছে ফর এনি গিভেন প্রবলেম দেয়ার ক্যান বি মাল্টিপল সলিউশন। আমাদের একটা প্রবলেম দেওয়া হলে সেই প্রবলেমের কিন্তু মাল্টিপল সলিউশন থাকতে পারে, এবং অ্যালগরিদমের ক্ষেত্রে সেটা পসিবল। তো একটা প্রবলেমের একাধিক সলিউশন থাকতে পারে, এবং এই একাধিক সলিউশনের মধ্যে তো আমাদেরকে বেস্টটা বের করতে হবে। এই বেস্টটাই বের করার জন্য সাহায্য করবে অ্যানালাইজ অ্যালগরিদম। ওকে, উই অলওয়েজ প্রেফার দ্য অ্যালগরিদম, মানে অ্যানালাইজ অ্যালগরিদম অলওয়েজ কি করে প্রেফার করে দ্যাট কনজিউমস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড মেমোরি স্পেস। মানে সেই অ্যালগরিদমটাকেই অ্যানালাইজ অ্যালগরিদম সাপোর্ট করে যেটা সবচেয়ে কম সময় নেবে এবং কম মেমোরি স্পেস কনজিউম করবে। ওকে, তারপরে যেই প্রধান বিষয়টা সেটা হচ্ছে অ্যানালাইজিং অ্যালগরিদম হেল্পস আস কম্পেয়ার দেম অ্যান্ড চুজ দ্য মোস্ট এফিশিয়েন্ট অন। এই অ্যানালাইজ অ্যালগরিদম আসলে আমাদের কেন প্রয়োজন? দেখেন, অ্যানালাইজিং অ্যালগরিদমস হেল্পস আস, সে আমাদেরকে সাহায্য করবে কম্পেয়ার দেম, তাদের মধ্যে কম্পেয়ার করতে, যে মাল্টিপল সলিউশনগুলো আমরা পাবো সেই মাল্টিপল সলিউশনের মধ্যে কম্পেয়ার করতে সাহায্য করবে। চুজ দ্য মোস্ট এফিশিয়েন্ট অন, বেস্ট কোনটা সেটাকে বের করতে সে সাহায্য করবে। আমরা যদি একটা এক্সাম্পল দিই তখন আমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব। সাপোজ ইউ আর আস্কড টু ফাইন্ড দ্য সাম অফ অল নাম্বারস ফ্রম 1 to n। এক থেকে আপনার n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে বলা হয়েছে, এবং এই যোগফলের মধ্যে n এর ভ্যালুটাকে ডিফাইন করে দিয়েছে। ফর এক্সাম্পল, ইফ n ইকুয়াল টু 10 লাখ, এই 1 থেকে 10 লাখ সংখ্যাগুলোর যোগফল আপনাকে বের করতে বলা হয়েছে। ইউ নিড টু ক্যালকুলেট দ্য সাম ফ্রম 1 to 10 লাখ। 1 থেকে 10 লাখ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করতে বলছে। তখন আপনি কি করবেন? জেনারেল ইকুয়েশনে আসবেন, একটা ফাংশন ক্রিয়েট করবেন, ফাংশনের মধ্যে সামের মধ্যে জিরোকে রেখে দেবেন, এবং রেখে দিয়ে কী করবেন? একটা লুপ চালাবেন 1 থেকে 10 লাখ পর্যন্ত। আমরা এখানে লং ইন্টিজার নেওয়ার কারণ হচ্ছে আমরা জানি শুধু ইন্টিজার কিন্তু শুধুমাত্র 4 বাইট জায়গা নিতে সক্ষম, তাই আমাদের কিন্তু লং ইন্টিজারে আসতে হবে। যেহেতু এটা 10 লাখ বা তার চেয়ে বেশি সংখ্যা নিয়ে আমরা কাজ করবো, তাই এখানে লং ইন্টিজার ইউজ করা হয়েছে। ওকে, সে লং ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, সাম রিটার্ন করবে। ওকে, তো এখন আমরা কি করতেছি? একটা লুপ চালাইতেছি 1 থেকে 10 লাখ পর্যন্ত। এই লুপে সে প্রতিবার সাম ভ্যালুটাকে আপডেট করতে থাকবে এবং অ্যাট লাস্ট সামকে রিটার্ন করবে। ওকে, এটা একটা সলিউশন, বাট এই সলিউশনটা কিন্তু ইফিশিয়েন্ট না। কেন ইফিশিয়েন্ট না আমরা একটু সামনে জানতে পারবো। এখন আসি, আমরা ফর্মুলা জানি যে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? ক্যালকুলেট দ্য সাম ইউজিং দ্য ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে সাম ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা ইউজ করে আমরা
আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। কেন আমরা এই ফর্মুলা ইউজ করব? কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের ইনপুট যত বাড়বে লুপের সংখ্যা কিন্তু তত বাড়তে থাকবে। আমরা এখানে 10 লাখ বার লুপ গুড়া আপনি মানে বুঝতেছেন অনেক সময় কনজিউম করবে এখানে। তো এখানে কিন্তু কম সময় হয়ে যাচ্ছে। কেন কম সময় হচ্ছে আমরা একটু ফাংশনটা দেখলেই ক্লিয়ার হয়ে যাব। ওকে, আমরা একটা ফাংশন দেখতেছি লং ইন্টিজার টাইপের ভ্যালু সে রিটার্ন করবে। সেমভাবে আমরা ফাংশনটা ক্রিয়েট করলাম এবং আমরা ইনিশিয়ালাইজ করে এন এর ভ্যালুকে সেট করে দিলাম এবং সামকে ইনিশিয়ালাইজ করলাম এবং সামের ভ্যালুতে অ্যাসাইন করে দিলাম কাকে? আমরা যে সূত্রটা জানি, যে ফর্মুলাটা, সে ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ফর্মুলা অ্যাপ্লাই ডান। এখন আমরা কি করব? এখানে কিন্তু দেখেন কোনো লুপ গোড়া লাগতেছে না। ইনপুট সাইজ যতই বাড়ুক না কেন সে কিন্তু কোনো লুপের চিন্তা করতে হচ্ছে না, বারবার ঘুরতে হচ্ছে না। সো সে কিন্তু একবার আইটারেশনেই সে এই জিনিসটাকে কমপ্লিট করে ফেলতে পারতেছে। তার মানে বুঝতেছেন এখানে 10 লাখ বার লুপ ঘুরতে ঘুরতে সে রেজাল্ট দিতে দিতে এটা কিন্তু এক আইটারেশনেই রেজাল্ট দিয়ে দেবে। সো এটা কিন্তু ফাস্ট। কেন ফাস্ট? দেখেন আমরা যদি টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি তাহলে আমরা বলতে পারবো এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। এন মিনস ইনপুট সাইজ যত বাড়বে এটার টাইম কমপ্লেক্সিটি তত বাড়তে থাকবে। টাইম কমপ্লেক্সিটি নিয়ে আপনারা নাই জানতে পারেন, আমার সামনের লেকচারে আপনারা টাইম কমপ্লেক্সিটি নিয়ে ইন ডেপথে আলোচনা করা আছে, সেইগুলো দেখলে আপনারা টাইম কমপ্লেক্সিটি নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। আর এটার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। নিশ্চয়ই এটার টাইম কমপ্লেক্সিটি কম, মানে এটার টাইম কম লাগতেছে আর এটার টাইম বেশি লাগতেছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ব্যাড অ্যালগরিদম এবং এটা হচ্ছে গুড অ্যালগরিদম। এখন এই গুড অ্যালগরিদম আর ব্যাড অ্যালগরিদমের মধ্যে আমরা ডিফারেন্স থাকি, এই ডিফারেন্সটা তৈরি করছে কিন্তু অ্যানালাইজ অ্যালগরিদম। এই অ্যানালাইজ অ্যালগরিদমের মাধ্যমে কিন্তু আমরা ডিফাইন করতে পারছি এটা ব্যাড অ্যালগরিদম আর এটা হচ্ছে গুড অ্যালগরিদম। আমরা প্রথমেই বলছি যে অ্যানালাইজিং অ্যালগরিদম আমাদেরকে সাহায্য করে যে বেস্ট ইফিশিয়েন্ট অনটা বের করতে। আমরা কিন্তু প্রথমেই দেখছি যে একটা প্রবলেমের মাল্টিপল সলিউশন থাকতে পারে। এই যে দেখেন এই প্রবলেমটার মাল্টিপল সলিউশন হচ্ছে এটা একটা সলিউশন, এটাও একটা সলিউশন। বাট আমরা চুজ করব কোনটা? অ্যানালাইজ অ্যালগরিদম চুজ করবে কোনটা? সেটা হচ্ছে গুড অ্যালগরিদমকে চুজ করবে, যেটা সবচেয়ে কম সময় লাগবে এবং কম মেমোরি স্পেস নিবে আর কি। এখন আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি দিয়ে এটা বের করে ফেলতে পারছি কোনটা ইফিশিয়েন্ট। ওকে, এখন আসি আমরা প্রায়োরি অ্যান্ড পোস্টেরিয়রি অ্যানালাইসিস সম্পর্কে। তো পোস্টেরিয়রি এবং প্রায়োরি অ্যানালাইসিস সম্পর্কে আমরা প্রথমত পার্থক্য এবং তাদের মধ্যে যে রিলেশন সেই জিনিসটা আগে ক্লিয়ার করি। দেখেন, প্রায়োরি অ্যানালাইসিস হচ্ছে ইট ইজ ডান বিফোর এক্সিকিউটিং দ্য অ্যালগোরিদম অন এ সিস্টেম। আমরা কি জানি? প্রায়োরি অ্যানালাইসিস হচ্ছে কোনো একটা সিস্টেমে রান করার আগের যে অ্যানালাইসিসটা সেটা হচ্ছে প্রায়োরি অ্যানালাইসিস, আর কোনো একটা সিস্টেমে রান করার পরের যে অ্যানালাইসিসটা সেটা হচ্ছে posteriori analysis. It is done after executing the algorithm as a program on a system. On the other hand, provides a rough estimation of time and space. প্রায়োরি অ্যানালাইসিস একটা রাফ এস্টিমেশন দেয় টাইম এবং স্পেসের, কতটুকু টাইম লাগতেছে কতটুকু স্পেস লাগতেছে সে কিন্তু এক্সাক্ট দেয় না, বাট রাফ একটা এস্টিমেশন দেয়। বাট সে কিন্তু কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এই কারণে আমরা কিন্তু বাস্তব জীবনে প্রায়োরি অ্যানালাইসিসকেই গুরুত্ব দেব। অন্যদিকে পোস্টেরিয়র অ্যানালাইসিস কিন্তু এক্সাক্ট অ্যান্ড একুরেট ক্যালকুলেশন দেয় টাইম এবং স্পেসের। কিন্তু এখানে একটা সমস্যা আছে। একটা সমস্যা কি? আমরা হচ্ছে এক এক ডিভাইসে এক এক রকমের রেজাল্ট পাবো, সেটা আমরা সামনেই জানতেছি, সমস্যা নাই। এক্সাম্পল সহকারে আমরা যখন দেখবো তখন ইন ডিটেলসে বুঝতে পারবো। ওকে, এখন আসি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রায়োরি অ্যানালাইসিস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ সে কিন্তু কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এটা কি জাভা দিয়ে লেখা হচ্ছে, না পাইথন দিয়ে লেখা হচ্ছে, না সি দিয়ে লেখা হচ্ছে, সি প্লাস প্লাস দিয়ে লেখা হচ্ছে, কোনো কিছুর উপর সে ডিপেন্ড করে না। অন্যদিকে পোস্টেরিয়র অ্যানালাইসিস কিন্তু ডিপেন্ডেন্ট অন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করে? যেখানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পাইথনের কোডটা ফাস্ট কাজ করে, জাভার কোডটা একটু লেটে কাজ করে, এটা কিন্তু হইতেই পারে। অন্য ক্ষেত্রে সি প্লাস প্লাসেরটা একটু ফাস্ট কাজ করতে পারে, জাভারটা একটু স্লো কাজ করতে পারে, এটা হইতেই পারে। পোস্টেরিয়র অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু এটা একটা ফ্যাক্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর সে ডিপেন্ডেন্ট। অন্যদিকে আমরা যদি প্রায়োরি অ্যানালাইসিসে আরেকটা জিনিস অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য হার্ডওয়্যার অর অপারেটিং সিস্টেম। সে কম্পিউটারের হার্ডওয়্যার অথবা অপারেটিং সিস্টেমের ওপর কোনো ডিপেন্ডেন্ট না, যার কারণে এটা কিন্তু আরও ইফিশিয়েন্ট। পোস্টেরিয়র অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু সে কিন্তু ডিপেন্ডেন্ট অন দ্য হার্ডওয়্যার। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আরও সহজ হয়ে যাবে এবং আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের কাছে দুইটা কম্পিউটার আছে, একটা হচ্ছে কম্পিউটার 1 এবং আরেকটা হচ্ছে কম্পিউটার 2। এখন কম্পিউটার 1-এর কম্পোনেন্টসগুলো কি? কম্পোনেন্ট হচ্ছে এটা
প্রসেসর হচ্ছে কোর i3 এবং 4 GB র্যাম। অন্যদিকে কম্পিউটার 2 এর প্রসেসর হচ্ছে কোর i7 এবং র্যাম হচ্ছে 16 GB র্যাম। এখন এই দুইটা কম্পিউটারে যদি আমরা একটা কোড রান করি, দেখা যাচ্ছে আমরা সাপোজ এই ক্যালকুলার সামের যেই লুপের যেই ফাংশনটা সেটা রান করলাম, সাপোজ এই কোডটা আমরা দুইটা কম্পিউটার রান করলাম একই সাথে, কম্পিউটার 1 এবং কম্পিউটার 2। দেখা যাবে কম্পিউটার 1-এর সময় লাগতেছে 0.925 সেকেন্ড এবং কম্পিউটার 2 এর সময় লাগতেছে 0.241 সেকেন্ড। এখন দেখা যাচ্ছে কম্পিউটার 1-এ বেশি সময় লাগতেছে, কম্পিউটার 2-এ কিন্তু কম সময় লাগতেছে। কেন কম সময় লাগতেছে? দেখেন এখানে কিন্তু কম্পিউটার 1-এর প্রসেসর কোর i3 এবং 4 GB র্যাম, তার কম্পোনেন্টস কিন্তু কম, যার কারণে তার এখানে বেশি সময় লাগতেছে। অন্যদিকে কম্পিউটার 2-তে কোর i7 প্রসেসর 16 GB র্যাম, তার চেয়ে কম্পোনেন্ট বেশি থাকায় তার এখানে কম সময় লাগতেছে। তার মানে সে কিন্তু ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হওয়ায় এক এক কম্পিউটারে এক এক রকম আচরণ করবে। দেখা যাবে রেজাল্টটা আসলে একজ্যাক্ট কোনো রেজাল্ট দেখাবে না। এই কারণে আমরা হচ্ছে বাস্তব লাইফে প্রায়োরি অ্যানালাইসিসকে গুরুত্ব দিব এবং পোস্টেরিয়র অ্যানালাইসিসকে গুরুত্ব দেব না। এই কারণে সে কিন্তু এক এক ডিভাইসে এক এক রকমের আচরণ করে। কিন্তু আমাদের থিওরিটিক্যাল ভ্যালু কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে না, কোনো ডিভাইসের উপর ডিপেন্ড করে না, যার কারণে এটা কিন্তু প্র্যাকটিক্যাল। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।